আর উনি জেলে যাবেন সেটা তো আমি 2011 সাল থেকে বলে আসছি। অর্থাৎ একে বিজেপি এলো কোত্থেকে? বিজেপি তো ওর ল্যাজ ধরে এসেছে 2014 দিবালোকের মতো সত্য যখন সামনে এসে পড়বে তখন তাকে ওর দিল্লির দাদা নাগপুরের কাকারাও বাঁচাতে পারবে না। আজকে গাঙ্গুলিকে ডাঙ্গুলি বলে নিজের অসভ্যতা নিজের রুচি বোধহীনতা যিনি প্রমাণ করেন। স্যার, আমরা অবশেষে দেখতে পেলাম হাইকোর্টের রায় বহাল থাকলো সুপ্রিম কোর্টেও। 26,000 চাকরি বাতিল, পুরো প্যানেল ক্যান্সেল করে দেওয়া হলো। ঠিক এই জায়গায় দাঁড়িয়েই যে 26,000 জনজীবন আজকে রাস্তায়, এই দায় কার? কারণ কি মুখ্যমন্ত্রী তো স্পষ্ট জানিয়ে দিলেন যে আমি জাজমেন্টটা মেনে নিতে পারছি না। এর দায় হচ্ছে রাজ্য সরকারের যারা দুর্নীতি করে চাকরি দিয়েছে। এখন দুর্নীতিমূলক প্রক্রিয়ার মধ্য দিয়ে চাকরি হলে সবাই দুর্নীতির অভিযোগে অভিযুক্ত হন, তাই 26,000 বাতিল হয়েছে। সম্পূর্ণ দায় রাজ্য সরকারের। যারা এই রায়ে মনে করছেন তাদের চাকরি গেছে তাদের সকলের উচিত ঐক্যবদ্ধভাবে রাজ্য সরকারের বিরুদ্ধে আন্দোলনে পথে নামা। কিন্তু মুখ্যমন্ত্রী তো স্পষ্ট জানিয়ে দিলেন যে আমি এই জাজমেন্টটা কোনোভাবে মেনে নিতে পারছি না। মুখ্যমন্ত্রী মেনে নিতে কিছুই পারেন না, কেন ওর দুর্নীতির পক্ষে যদি জাজমেন্ট না যায় মেনে নেবেন কি করে? জাজমেন্ট যদি বলতো দুর্নীতি হয়েছে ঠিক আছে মুখ্যমন্ত্রী আরো টাকা তুলুন চাকরি দিয়ে, তাহলে উনি মেনে নিতে পারতেন। মুখ্যমন্ত্রী আরো জানিয়ে দিলেন যে আমি মানবিক দিকটা ভাবছি। তাহলে তো আর এই রাজ্যে কোনো রকম চোর ডাকাত বদমাইশ ধর্ষণকারী কাউকেই সাজা দেওয়া যায় না, কারণ সবার তো একটা মানবিক দিক আছে। যে ধর্ষণ করে এসে সাজা পেলে তারও তো বাড়িতে বউ আছে মেয়ে আছে ছেলে মেয়ে আছে, তাদের কথা তো ভাবতে হবে। আসলে মুখ্যমন্ত্রী নিজে একটা দুর্নীতিগ্রস্ত ব্যবস্থার মধ্য দিয়ে বড় হয়েছেন এবং তার রাজনীতিটাই দুর্নীতি, সেই জন্য তিনি দুর্নীতি যারা করে তাদের পক্ষে কথা বলেন। এই যে আপনি যেমন বললেন যে মুখ্যমন্ত্রী ওই দুর্নীতি যারা করে তাদের পক্ষে কথা বলেন, মুখ্যমন্ত্রী ঠিক সেভাবেই বললেন যে একজন শিক্ষামন্ত্রী, মানে প্রাক্তন শিক্ষামন্ত্রী, তিনি জেলে গেছেন। একই দোষে কতবার একই শাস্তিকে সাজা দেওয়া হয়? উনি নাকি নিজেকে উকিল বলে দাবি করেন। যার ওকালতি সামান্য বুদ্ধি আছে সামান্য জ্ঞান আছে সেই তো এরকম মূর্খের মতো প্রশ্ন করে না। সুতরাং ওর এই মূর্খের মতো প্রশ্নের জবাব আমি দিতে পারবো না, ওর থেকে মূর্খতর লোকেরা জবাব দিতে পারবে। কিন্তু স্যার, অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি যে তিনি সরাসরি আপনাকে কটাক্ষ করে বললেন যে এই কেসটা তো বিকাশ বাবু করেছিলেন, তিনি পৃথিবীর সব থেকে বড় লয়ার, তিনি এখনো কেন নোবেল পাচ্ছেন না আমি জানি না, পাওয়াটা উচিত, ভাবছি আমি একটা রেকমেন্ডেশন করব। ভালো কথা, উনি একটা রেকমেন্ডেশন চিঠি লিখে জনসমক্ষে দেখান যে উনি লিখতে পারেন, তাহলে আমি বুঝবো। ওকে লিখতে হবে। আরেকটা কথা স্বীকার করলেন যে হ্যাঁ গোটা ভারতবর্ষের সমস্ত নামি দামি উকিলদের তিনি আমাদের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে নিয়োগ করেছিলেন, তাতেও ওর লাভ হলো না। সেই জন্য উনি স্বীকার করে নিয়েছেন প্রকারান্তরে যে বিকাশবাবু একজন বড় উকিল। এই স্বীকারোক্তিটা বেরিয়ে গেছে আর কি তার মুখ থেকে। আপনাকে নোবেল দেবেন বললেন, তিনি নিজে রেকমেন্ডেশন করবেন। আমি আগে প্রথমে বলি যে ওর রেকমেন্ডেশনের কত মূল্য নেই, কিন্তু আগে একটা রেকমেন্ডেশন পত্র লিখে জনসমক্ষে দেখা, নিজেকে লিখতে হবে, তাহলে বুঝবো যে অন্ততপক্ষে নোবেল কি এই ব্যাপারটা উনি জানেন। কিন্তু স্যার, তার পাশাপাশি তিনি এটাও বললেন যে সিপিএম নিজের আমলে কি করতো। তো সেই সিপিএম নিজের আমলে কি করতো সেটা দেখবার জন্য তোকে লোকে ভোট দিয়েছিল। ও তো 11 না 12 বছর 14 বছর ক্ষমতায় আছে। তো সিপিএম আমলে যত যদি দুর্নীতি হয়েছে তার বিরুদ্ধে ব্যবস্থা নিলেন না কেন? সিপিএম নাকি চিরকুটে চাকরি দিত। তো তাকে তিনি ধরছেন না কেন? ব্যবস্থা নিলেন না কেন? তার মানে উনি প্রথম থেকেই ঠিক করেছেন যে দুর্নীতি হলেও আমি দুর্নীতির সঙ্গেই থাকবো। সিপিএম খুব খারাপ, দুর্নীতি করেছে, তাহলে তো ওর দায়িত্ব ছিল সেই দুর্নীতিগুলোকে মানুষের সামনে নিয়ে আসা, তথ্য ভিত্তিক, বাজারি বক্তৃতা করে নয়। আজ পর্যন্ত তো পারলেন না। আমি ওকে বলেছিলাম রসগোল্লা খাওয়াবো, আমার অফারটা এখনো আছে। আগে বলেছিলাম 1 হাঁড়ি, এখন বলছি 100 হাঁড়ি রসগোল্লা দেবো। উনি সিপিএম এর দুর্নীতির এই সমস্ত সামনে নিয়ে এসে বিচার প্রক্রিয়ার মধ্যে নিয়ে আসুন। তিনি তো উদাহরণ সরাসরি বললেনই যে গণশক্তিতে যে সকল রিপোর্টার কাজ করে তার সকলের স্ত্রীদের আপনারা চাকরি দিয়েছেন সেই চিরকুটের মাধ্যমে। তো সেটাকে তো জানেন, উনি যদি জানেন যে গণশক্তিতে যারা কাজ করে তাদের বউদের চাকরি দেওয়ার চিরকুটের মাধ্যমে, ব্যবস্থা নিচ্ছেন না কেন আমি বুঝতে পারছি না। এটা দিয়ে তো আরো বড় প্রমাণ হয় যে তিনি দুর্নীতির পক্ষেই। আমি ধরে নিলাম যে সিপিআইএম এর গণশক্তির সব যারা তারা চিরকুটের মারফত চাকরি পেয়েছেন, উনি জানেন, ব্যবস্থা নিলেন না কেন? কে বাধা দিয়েছিল? তার মানে উনি কি ধরে নিয়েছিলেন যে সিপিএম এর দুর্নীতিটা বজায় থাকলে পরে আমি আরো বড় দুর্নীতি করতে পারবো? এইরকম একজন দুর্নীতিবাজ মানসিক বিকারগ্রস্ত মানুষ যদি রাজ্যের মুখ্যমন্ত্রী হয়, তাহলে সেই রাজ্যের কপালে যত দুঃখ থাকা সেই দুঃখ ভুগতে হচ্ছে এখন।
তিনি তো প্রশ্ন তুলছেন সিপিএম আমলে যদি চিরকুটে চাকরি দেওয়া হচ্ছে তাহলে বাংলার এই অবস্থা কেন? কিসের কি সিপিএম চাকরি দিয়েছে তো বাংলার এই অবস্থা? উনি কি করছেন আমি বুঝতে পারছি না। উনি সেজন্য আরে টাকা নিয়ে চাকরি দেবেন? সিপিএম করতে বলে উনি কেন করবেন না? সিপিএম করেছে তার প্রমাণটা দিন। সিপিএম তো খারাপ, তা একটা খারাপ লোকের দৃষ্টান্ত কেন মানলে চলবে? ভালো লোকের দৃষ্টান্ত ফলো করুন। আমি জানি তুমি খারাপ, তো তোমার খারাপ কাজটাকে আমি মেনে চলবো? তাতে আমি আরো খারাপ। এই সাধারণ বোধ বুদ্ধিটা নেই। যখন কথা বলবেন সাধারণ বোধ বুদ্ধি সম্পন্ন কথা বলুন, যাতে মানুষ খানিকটা এগিয়ে যেতে পারে। কিন্তু তিনি তো প্রশ্ন তুলছেন যে সিপিএম এবং বিজেপি কি চাইছে এডুকেশন সিস্টেমটাকে কোলাপস করে দিতে? আসলে উনি চেয়েছিলেন যে প্রজন্মের পর প্রজন্ম শিক্ষা ব্যবস্থা যাতে দুর্নীতিমূলক হয়ে যায়। উনি ক্ষমতায় এসছেন দুর্নীতির মধ্য দিয়ে, উনি গোটা সমাজটাকে দুর্নীতিতে জড়িয়ে ফেলতে চেয়েছিলেন। সেক্ষেত্রে আমরা বাধা হয়েছি, তাই আমাদেরও এত রাগ। বিজেপির নেতারা ওর সঙ্গে ছিল যখন দুর্নীতি হয়েছে, তো বিজেপির কিছু নেই। আসলে উনি সিপিএম বা বামপন্থীদের কালিমালিপ্ত করার জন্য ওর সহযোগী বিজেপির নামটা আনছেন। দুর্নীতি করেছেন সেটা স্বীকার করে নিয়ে মানুষের কাছে অপরাধী করেছি সাজা চাওয়া উচিত, যে আমি অপরাধ করেছি আমাকে সাজা দেওয়া হোক। তা না হয়ে এখনো বড় বড় কথা বলছেন। কত বড় ধুরন্ধর মিথ্যেবাদী হলে এই কথাগুলো বলতে পারেন? স্যার এই যে আপনি বললেন তিনি বিজেপির নামটা আনছে শুধুমাত্র সিপিএম এর স্বার্থে, তিনি সিপিএম এর স্বার্থে নয়, সিপিআইএম এর এই গোটা দুর্নীতিমূলক বিরোধী আন্দোলনটাকে কালিমালিপ্ত করতে। ঠিক সেই প্রসঙ্গে তিনি বললেন যে মানবিকতার খাতিরে তিনি তাদের পাশে দাঁড়াচ্ছেন। এতে যদি বিজেপি মনে করে আমাকে জেলে পুরে দেবে, আই ওয়েলকাম, ক্যাচ মি ইফ ইউ ক্যান। জেলে পড়ার প্রসঙ্গ আসছে কেন? আসলে উনি এত মানবিক না, উনি ধর্ষকদের পক্ষে থাকেন সব সময়। দেখবেন আপনি, যারা গুন্ডামি করে তাদের পক্ষে থাকেন। যার ফলে মুখ্যমন্ত্রী হওয়ার পরে পরেই তিনি ভবানীপুর থানা থেকে একজন অভিযুক্ত বার করে নিয়ে গেছিলেন। ওর মানবিকতা হচ্ছে অপরাধীদের পক্ষে। ওর মানবিকতা কিন্তু সাধারণ মানুষের মঙ্গলের জন্য নয়। ওই মানবিক শব্দটা ব্যবহার করতে হয় কিভাবে সেটাও শেখা উচিত, সেটা উনি জানেন না। আর উনি জেলে যাবেন সেটা তো আমি 2011 সাল থেকে বলে আসছি। অর্থাৎ দেখে বিজেপি এলো কোত্থেকে? বিজেপি তো ওর ল্যাজ ধরে এসেছে 2014 পর। কিন্তু আমি তো 2011 থেকে বলছি যে ওর জেলে যাওয়া উচিত। কিন্তু স্যার মুখ্যমন্ত্রী জেলে যাওয়ার প্রসঙ্গ হঠাৎ তিনি নিজেই টেনে আনছেন কেন? তার কারণ তিনি জানেন যে সমস্ত অপরাধ তিনি করেছেন সেগুলো আর আড়াল করা যাচ্ছে না। এই সত্যটা সামনে এসে পড়ছে। দিবালোকের মতো সত্য যখন সামনে এসে পড়বে তখন তাকে ওর দিল্লির দাদা নাগপুরের কাকারাও বাঁচাতে পারবে না। কিন্তু তিনি তো অন্যদিকে এটাও অভিযোগ করছেন যে আমি কিন্তু রেকর্ড খুঁজে বের করবো 2016-তে তখন কারা কারা মন্ত্রী ছিল এবং কোন জেলায় হয়েছে আমি কিন্তু একটা জানি। এখনো উনি রেকর্ড খুঁজে বার করেননি, এখনো রেকর্ড খুঁজে বার করবেন। ওকে, এতদিন বলছিলেন যে সিপিএম সমস্ত রেকর্ড পত্র নষ্ট করে দিয়ে গেছে, এখন বলছেন রেকর্ড খুঁজে বার করব। কখন কি বলেন তার তো কোনো ধারণা নেই। পাগলের মতো প্রলাপ বকে যাচ্ছে, উন্মাদ, একেবারে একজন উন্মাদ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। এবং তার পক্ষে যারা কথা বলছেন তারা আরো বড় উন্মাদ। তিনি বললেন যে আমি জানি একটা জেলায় তো কিসের বিনিময়ে চাকরি দিয়েছে। তো জানেন ব্যবস্থা নেননি কেন? ব্যবস্থা নেননি কেন যে আমি জানি চুরি করেছে লোকটা, তো ওই চোরটাকে আমি টিকিয়ে রাখবো? বাহ বাবা, চমৎকার মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গ পেয়েছে। কোন জেলার কথা বলছেন? সে তো উনি জানবেন, আমরা জানবো কোথেকে? সবই তথ্য তোর কাছে আছে। পুলিশ প্রশাসন, চোর গুন্ডা বদমাই সবই তোর পক্ষে আছে। তো তুমি ব্যবস্থা নিচ্ছেন না কেন? আমি তো আদালতে গিয়ে ইনজাংশন নিইনি যে ব্যবস্থা নেওয়া যাবে না সিপিআইএম এর বিরুদ্ধে। তিনি বললেন যে 25,000 চাকরি বাতিল হলে ইঞ্জিনিয়ার ডাক্তার এগুলো আসবে কোথা দিয়ে, কে তৈরি করবে? আমরা তৈরি করে দেবো, উনি ওখান থেকে সরে যান। কি করে ইঞ্জিনিয়ার ডাক্তার সৎভাবে নিয়োগ করে করতে আপনাদের হয়। সময় তো চিরকুটে চাকরি দেওয়া হতো। ঠিক আছে, তারপরে ইঞ্জিনিয়ার ডাক্তার তৈরি হয়েছে তো। যাদবপুর বিশ্ববিদ্যালয় এখনো ভারতবর্ষের অন্যতম শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয়, যেটাকে উনি ভাঙার চেষ্টা করছেন। সুতরাং ওর মতো মূর্খের প্রলাপ নিয়ে জবাব দেওয়াটাও হচ্ছে সময় নষ্ট করা। কিন্তু তিনি বললেন যে আপনারা যখন কেস করলেন গভর্নমেন্টকে একবার ভাবার সুযোগও দিলেন না কে যোগ্য কে অযোগ্য। এত বড় মিথ্যে কথা তো পৃথিবীর আর কেউ বলতে পারেন না। এই মিথ্যে কথা উনি বলতে অভ্যস্ত, তাই মিথ্যে বলে যাচ্ছেন। আদালতের দৈনন্দিন মামলার প্রসিডিংস গুলো দেখলেই বুঝতে পারবেন কত সুযোগ দেওয়া হয়েছে। মিথ্যাচারিণী মিথ্যাভিনা মামলা বাঁচতে করার পারে আগে না। তো সুযোগ দেননি। তিনি আগে এটাই সুযোগ দেবেন অভিযোগ মানে? করছেন। দুর্নীতি করলেন মামলা করার আগে সুযোগ দেবে কি? মামলা যখন হলো তখনই তো সুযোগ দেওয়ার প্রশ্ন আসে।
আগে কে সুযোগ দেবে? উনি ওকে ডেকে ডেকে বলবে কানে কানে, ওহে দিদি তুমি চুরি করেছো, তুমি এটা সামলে নাও। তিনি বললেন আপনারা যে এত অভিযোগ করছেন আপনারা জানেন আপনারা কতটা যোগ্য? আমার তো জানার দরকার নেই। উনি আগে অস্বীকার করুন যে উনি অযোগ্য লোকেদের থেকে টাকা নিয়ে চাকরি দিয়েছেন। অস্বীকার তা করছেন না তো। একবার অস্বীকার করেছেন? করছেন না। তো একজন রাজ্যের মুখ্যমন্ত্রী যখন দুর্নীতি করেছে এই কথাটাকে অস্বীকার করতে সাহস পায় না, আর তাকে আপনারা মুখ্যমন্ত্রীর সম্মাননা দিয়ে তার কথা আমায় জিজ্ঞাসা করছেন। অনুগ্রহ করে ওই পাগলের কোনো কথা আমাকে জিজ্ঞাসা করবেন না। উত্তর দিয়ে আমি আমার সময় নষ্ট করতে চাই না। কিন্তু স্যার অন্যদিকে তিনি তো এটাও বলছেন যে ১ লাখ ১ লাখ চাকরি তার তৈরি আছে। এ তো আমি বললাম পাগলের কথা। তো ১ লাখ চাকরি তৈরি আছে তো নিয়োগ করছেন না কেন? কে বাধা দিয়েছে? আপনাদেরই মামলা। এই মামলায় তো কোনো বাধা নেই। মামলা তো হয়েছে সৎভাবে নিয়োগ করার জন্য। আসলে উনি সৎভাবে নিয়োগ করতে পারবেন না তাই এই কথাটা বলছেন। কিন্তু তিনি তো বললেনই যে এই কেসের জন্য আমি রিকমেন্ডেশন করতে কেন? পারছি না আমার ১ লাখ চাকরি তৈরি কোথায় আছে। বাধা আছে এই কেসের জন্য? তার মানে উনি এই প্রত্যেকটা চাকরিতে এরকম টাকা কালেকশন করেছেন। সেগুলো হলে পরে আবার বেরিয়ে যাবে এই তথ্য। উনি তো নিজের কথা দিয়ে নিজে প্রকারান্তরে স্বীকার করছেন যে উনি সবটাই দুর্নীতি করেছেন। কিন্তু তিনি তো এটাও বললেন যে এই ভার্ডিক্টটা ১ম দিয়েছিলেন জাস্টিস গাঙ্গুলি না ডাঙ্গুলি। তিনি এখন বিজেপির এমপি তাদের কোনো দায়বদ্ধতা নেই এডুকেশন সিস্টেমের প্রতি? প্রথমত প্রথমে আদালত তো গাঙ্গুলির অর্ডারের উপর বিচার করেনি। উনি তো কতবার সুপ্রিম কোর্টে গিয়েছেন। আজকে গাঙ্গুলিকে ডাঙ্গুলি বলে নিজের অসভ্যতা, নিজের রুচি বোধহীনতা যিনি প্রমাণ করেন। এই মামলার রায় হয়েছে ডিভিশন বেঞ্চে। ডিভিশন বেঞ্চে রায়ের পরিপ্রেক্ষিতেই আজকে সুপ্রিম কোর্টে গেছেন। উনি তো কম টাকা খরচা করেননি। ভারতবর্ষের এমন কোনো উকিল নেই যাকে উনি নিয়োগ করেননি জনগণের পয়সায়। কেউই এই মিথ্যেটাকে আড়াল করতে পারেনি। উনি ভেবেছিলেন উনি মিথ্যা করবেন এবং উনি তথাকথিত নামি দামি উকিল দিয়ে মিথ্যাটাকে সত্য পরিণত করবেন। অত সহজ নয়। স্যার কোথাও না কোথাও গিয়ে কি বিজেপি এবং সিপিএম একত্রিত হয়ে এই পুরো ঘটনাটি ঘটিয়েছেন? কারণ মুখ্যমন্ত্রী বললেন তিনি এমনটাই বিশ্বাস করেন। এই যে মুখ্যমন্ত্রী বিজেপির মন্ত্রিসভায় থেকে দুর্নীতির পক্ষে চিরকাল সওয়াল করেছেন, আজকে তিনি ধরা পড়ে গেছেন। বিজেপির যে নেতা সেটা ওরই সাকরেত ছিল। আজকে তিনি আছেন, কালকে দেখবেন তিনি আবার তৃণমূলে এসছেন, কিংবা পরশুদিন দেখবেন মমতাই হয়তো বিজেপিতে চলে গেছে। কারণ মমতা এখন তো বিজেপির শিখণ্ডী হিসেবে কাজ করছে। দুদিন বাদে আর শিখণ্ডী থাকবে না, তখন সরাসরি হয়ে যাবে। অতএব এটা নিয়ে আর কোনো বিতর্কের ব্যাপার নেই। এটা স্পষ্ট প্রমাণ। কিন্তু আপনারা কি একত্রিতভাবে পুরো এই মামলাটা করলেন তার বিরুদ্ধে? কোথায় একত্রিত? মামলা বিজেপিতে, এখানে মামলার প্রশ্ন আসে না। বিজেপিতে এখানে মামলা ছিল না। উনি বিজেপিকে টানছেন কেন? নিজেকে বাঁচাবার জন্য? কিন্তু ১ম থেকে শেষ অবধি বইটাকে বিজেপি কি টেনেছেন? সে তো মিথ্যে কথা বলতে ভালোবাসেন তাই। তাকে জেলে ভরার প্রসঙ্গও বিজেপিকেই টেনেছে। মিথ্যে কথা বলতে আসলে বিজেপিকে টানা মানে তিনি নিজেকে আড়াল করতে চাইছেন, আর কিছু না। কিন্তু স্যার অন্যদিকে মুখ্যমন্ত্রী এটাও প্রশ্ন তুললেন যে একজন জাজের বাড়ি থেকে কোটি কোটি টাকা পাওয়া গেছিল তার শাস্তি ছিল শুধুমাত্র ট্রান্সফার। তাহলে ২৫,০০০ চাকরি প্রার্থীকেও তো ট্রান্সফার করে দেওয়া এই যেত। মূর্খের এই কথার আমি কোনো জবাব দিই না। কিন্তু স্যার বিচারপতির বাড়ি থেকে না, 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 মূর্খ। মূর্খ না হলে এই প্রশ্ন কেউ করে না। আমি জবাব দিই না। কেন? জবাব দেওয়ার প্রয়োজন নেই। দুটো এক জিনিস নয়। বিচারপতির বাড়ি থেকে যে টাকা পাওয়া বিচারপতির বাড়ি থেকে টাকা, বিচারপতি নিয়োগের সময় টাকার প্রশ্ন আসেনি। সাধারণ বোধটা থাকতে হবে। যাদের মৌলিক বোধ নেই তাদের সঙ্গে কি কথা বলুন তো। আমি ওই মার্ক টুয়েনের কথা বিশ্বাস করি যে মূর্খের সঙ্গে তর্ক করিও না, তুমি মূর্খ হইয়া যাইবে। আর আর কোনো কথা বলবো না আমি। স্যার তিনি বললেন আর যে কিছু বললাম যে আর রাজ্যের কিছু পক্ষ বলবো না। থেকে রিভিউ করা হবে। তো করবো। কে বাধা দিয়েছে? উনি। আমি তো গিয়ে ওর এসএসসি আঁচল কি টেনে রিভিউ ধরিনি। পিটিশন করবে তাহলে? সেটা তাদের ব্যাপার। তারা কি করবে না করবে তার জবাব আমি দেবো কি করে? স্যার এই যে সুপার নিউমেরিক পোস্ট নিয়ে পরবর্তী শুনানি আছে ৮ তারিখে মন্ত্রিসভার ক্যাবিনেটে কি সে তো শুনানি পরিবর্তন হবে, হতে তারপরে পারে? হবে। শুনানি হবে, তারপরে বিচার হবে। ডিভিশন বেঞ্চ তো বলে দিয়েছে, এখন সুপ্রিম কোর্ট বলবে। মন্ত্রিসভার ক্যাবিনেটের কি পরিবর্তন হতে পারে? সেটা আমি কি করে বলবো? আদালত বলবে। কিন্তু স্যার মুখ্যমন্ত্রী তো নিজেই এই জেলে ভরার প্রসঙ্গ টেনে আনছেন সে বারংবার। উনি জানেন জেলে যেতে হবে ওকে আগামী দিনে, আগে থেকেই সিম্প্যাথি ক্রিয়েট করার চেষ্টা করছে।